নমস্কার সবাইকে, আমি অনন্যা আর তোমাদের সবাইকে মিঠাই ফ্যামিলি ব্লগে অনেক 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 স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, তোমাদের কিছু জানাতে এলাম। তোমাদের অনেকের জানার ইচ্ছা ছিল যে আমি কিভাবে বুঝলাম যে আমার ক্যান্সার হয়েছে বা আমার শরীর খারাপ কিভাবে করেছিল, প্রথম স্টার্টিং আর কি ছিল। তো সেই সম্পর্কেই বলবো আজকে। আর কিছু এখন আমি কিরকম রয়েছি সেই সম্পর্কেও কিছু বলবো কথা। আর আজকে এই ভিডিওটা করছি 1 তারিখ, মানে 1 মে। তো নেক্সট ডে মানে 2 তারিখে আমার পেট সিটি আছে। তোমরা প্রে করবে যাতে সব কিছু ঠিকঠাক হয়, আগের বারের মতো যাতে না হয়। যদি এই ভিডিওতে না বলতে পারি, নেক্সট কোনো একটা ভিডিওতে এসে আমি অবশ্যই বলবো কি হয়েছিল পেট সিটিতে আমার। মানে মানে কি বলবো, প্রচণ্ড শরীরটা খারাপ করে গেছিলো। আর এই যে আমি কোনো মানে স্ক্রিপ্ট লিখে আসিনি যে কি বলবো পরপর পরপর, কোনো স্ক্রিপ্ট লেখা না। আমার যা মনে আছে বা যা আমার সাথে হয়েছে সেরকমভাবেই বলবো। যদি একটু ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করো। মানে কি বলবো, আগেও বলেছিলাম যে মানে আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা একটু মানিয়ে নিও আমাকে, তাহলেই হবে, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা এরকমভাবেই আমাকে দিয়ে যেও। অনেক 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 থ্যাংক ইউ বললেও তোমাদের কম হবে। তোমরা কি বলবো, আমার একটা ফ্যামিলির মতনই, ফ্যামিলিই বলতে পারো, সেকেন্ড ফ্যামিলি। তোমাদের কথাগুলো জানানো দরকার, তাই বলতে এলাম। তো প্রথম আমি মানে আমার আর কি আগের বছর ধরা পড়ে 2023 সালে। এই টাইমে আমার খুব শরীর খারাপ ছিল, এই মে মাসেও আমার খুব শরীর খারাপ ছিল। ফার্স্ট যখন আমি 11-এ আর কি এক্সাম দিই, মানে ফাইনাল এক্সাম আর কি দেওয়া হলো, দেওয়ার পরে লাস্ট এক্সামের দিন আমার এতটাই শরীর খারাপ করেছিল, কম্পিউটার এক্সাম ছিল সেদিনকে। সেদিনকে এতটাই মানে শরীরটা খারাপ করেছিল, সকালবেলা উঠে যে আমি এরকম করব সে আমি এরকমও করতে পারছি না। এতটা ব্যথা এই কাঁধে, এই হাতে, আর এখানটায় দেখি কি একটা লামস মতো হয়েছে। আমি হঠাৎ করে ভাবি, যেহেতু রুদ্রাক্ষ পরতাম, এখনো মাঝে মাঝে পড়ি, কিছু আর কি ইনফেকশন হয়েছে, আবার সেই ইনফেকশন ফিরে এসছে বলে পড়ছি না আমি। তো তারপর সে রুদ্রাক্ষ পড়তাম, তো সেখান থেকেই হয়তো হয়েছে, হয়তো ঘুমের ঘরে আর কি বেকায়দায় লেগে গেছে কোনোভাবে, তো সেইভাবেই হয়তো হয়েছে, মানে ফুলে ঠুলে গেছে, অনেক সময় হয় না, সেইভাবেই ভেবেছিলাম আর কি। তো তারপর ব্যথা ছিল সেদিনকে, সেদিনকে কি তার পরের দিনও ব্যথা ছিল, সেইভাবে তো আমি কোনো রকম আর কি এক্সামটা দিতে গেছি। শরীরটাও খুব খারাপ লাগছিল, বমি হয়েছিল সেদিনকে আমার, আবার বমি হচ্ছিল, মাথাও ঘোরাচ্ছিল, জানি না হঠাৎ করে কি হয়েছিল, কি বলবো। তো প্রথম একটাই আর কি লামস হয়েছিল এখানটায়। তারপরে আমি আর কি যেহেতু এখানে চলে আসবো, আমি আর কি থাকি সোদপুরে। সোদপুরে আমি এক্সাম দিতে গেছিলাম খড়দা, আমার খড়দা স্কুল কল্যাণনগর, হয়তো অনেকে চিনবে, কল্যাণনগর গার্লস, যারা আর কি ওই সাইডে থাকো তারা হয়তো চিনবে। তো ওখানে এক্সাম দিতে গেছিলাম, সেদিকে আমি বকাও খেয়েছিলাম, দেরি করে আর কি ঢুকেছিলাম এক্সাম হলে, বকাও খেয়েছিলাম। যাই হোক, মানে ম্যামকে বলেছিলাম, ম্যাম তো বিশ্বাস করেইনি যে আমার শরীরটা খারাপ, একটা সুস্থ মানুষের কি আর হয়েছে যে ইচ্ছা করে আর কি দেরি হয়েছে, যাই হোক ওই আর কি ভেবেছিল। যাই হোক তারপরে তো আমি ওখান থেকে পরের দিন আর কি চলে এলাম এইখানে, এই বাড়িতে, মানে মামুনিদের বাড়িতে। ওখান থেকে চলে আসার পর মানে সেদিনকে 2 দিন আর কি ছিল, ওখান থেকে আসার পর মানে টোটাল 3 দিন আমার ছিল ওরকম ফোলা আর ব্যথা। তো আমি ওটা কেয়ার করিনি, তো মুভ টুভ লাগাতাম, ব্যায়াম কি বলবো হালকা হালকা ব্যায়াম করতাম, তো ছেড়ে যাবে এই ভেবেছিলাম। তারপর কি বলে ওরকম ব্যথা তো চলে গেল, 4 দিনের মাথায় ব্যথা পুরো গায়েব, ফোলা ঠোলা সব বসে গেছে। ফোলা বসে গেছে ভালো কথা, কিন্তু এখানে একদম শক্ত হয়ে রয়েছে, যেটাকে বলে স্টিফ হয়ে থাকা, এরকম স্টিফ হয়ে রয়েছে। আমি অতটা গ্রাহ্য করিনি প্রায় 1 মাস ধরে। তারপরে কোমরে ব্যথা শুরু হলো, কোমরে মাঝে মাঝে যখন টুকটাক কাজ করতাম আমার ঘর, মানে কি বলবো ব্যথা হতো কোমরে। এই ধরো টুকটাক আর বাড়িতে যা কাজ হয়, একটা মেয়েদের যা কাজ, টুকটাক ঘর ঠর মোছা, মাঝে 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 মাঝে, এটা বলবো না সবসময় আমি করি, মাঝে মাঝে টুকটাক ধরো 1-2 দিন করলাম, এই যা। ওই করতে গেলে আমার ভীষণ কোমরে ব্যথা হতো, আমি জাস্ট একটুখানি মুছে আর আমি দাঁড়িয়ে থাকতাম, বা কখনো এসে শুতাম, তারপরে বাকিটা পরে করতাম। তারপর আস্তে আস্তে আর কি ব্যথাটা চলে গেল, কোনো ব্যথাই হতো না। মানে কোমরের ব্যথা মাঝে মাঝে হতো, আর প্রচন্ড গ্যাস হতো, মানে গ্যাসটা নিচের দিকে না বেরিয়ে ওপর দিকে উঠতো, শুধু ঢেকুর মারা যেটাকে বলে, ঢেকুর মারতাম শুধু
প্রচন্ড পরিমাণে, যা খেতাম তাতেই গ্যাস হতো। ভালো কথা, আমি ভাবতাম যে হয়তো ওই ফাস্টফুডও খেয়েছি, প্রচুর পরিমাণে ফাস্টফুড খেয়েছি, আর কি বলবো কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ভীষণ পরিমাণে, যা আমি আমার হোল লাইফে খাইনি, যা আগের বছর খেয়েছিলাম। মানে এই সব হবার আগে যে মারাত্মক গরম পড়েছিল আগে বছর, সেই গরমে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সেটাও খুব খারাপ করেছি। আর ফাস্টফুড, বাইরের ফাস্টফুড খেয়েও খুব খারাপ করেছি, কি বলবো। যাই হোক, তারপরে ওরকম ব্যথা হতো মাঝে মাঝে এখানটা আর কি, ওখানটায় ওই পাশে ওখানটা একটু ফুলে গেল, তারপরে দেখি ওরকম ফোড়া নেই, একটু দেখি মাঝে মাঝে হাত বুলিয়ে এখানটা একটু ব্যথা, এখানটা একটা লামস পাকিয়েছে ছোট, তারপরে এখানটায় আবার ছোট লামস পাকিয়েছে। ভালো, আমি ভাবতাম হয়তো নর্মাল, হয়তো সেরে যাবে। তারপরে একদিন আমার ভীষণ পরিমাণে ব্যথা করে, মানে আমার 12-এর রেজাল্ট বেরিয়ে গেছে, মানে রেজাল্ট আর কি বেরোবে ওই সেই মুখটাতে আর কি, 12-এর পড়া শুরু করবো আমি, 12-এর পড়া শুরু করবো। তো একদিন পড়তেই বলেছি বিকেলবেলা, তো বিকেলবেলা পড়তে বসে আর যা ব্যথা করেছে, আমি পড়তে পারিনি সেদিনকে। মানে আর কি বলবো, মাঝে মাঝে তখন কি বলবো দুঃখ পেতাম বা কান্না করতাম, যাই হোক কষ্ট হতো, মানুষ মানেই কষ্ট হবে, যাই হোক কষ্ট হতো তখন। আর এই ঠিক মাঝখানটায় এত ব্যথা করতো বলার মতো না। একদিন এমনও হয়েছে যে কি বলে মাথাটা ঘুরছে, অস্বস্তি লাগছে, এরকম মাথাটা ঘুরে যাওয়ার আগে যেরকম, মানে পড়ে যাওয়ার আগে যেরকম অসুবিধাটা হয় সেই রকম সেম ফিল হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মানে আমি কি বলতো সবকিছু চেপে রাখি, চেপে একটা এত বড় রোগ বাঁধিয়ে দিলাম। তারপর একদিন খুব ব্যথা করছে, সে ব্যথা আমি সহ্য করতে পারছিলাম না বলে তখন আমি মামুনিকে বললাম, তো মামুনি বললো যে পরের দিনই আর কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তার ব্যথার ওষুধ দিল, মানে টিপে দেখলো, দেখার পরে আমাকে ওই অ্যান্টিবায়োটিক দিল। মানে এখানে সেরকম আর কি ভালো ডাক্তার পাওয়া যায় না, কলকাতার মতো ভালো ডাক্তার পাওয়া যায় না এখানে, যেহেতু ঘটকপুকুর, জানি না তোমরা সবাই চেনো কিনা ঘটকপুকুর, এখানে একজন ডাক্তার আছে, সে আর কি সবকিছু চাইল্ড স্পেশালিস্ট, সে আর কি দেখেছিল, সে সব রোগীর আর কি চিকিৎসা করে, সেই প্রথম দেখেছিল, দেখে আর কি বই দিয়েছিল আর কি, ওষুধ দিয়েছিল। তারপরে যখন ওই ওষুধ খেয়ে, মানে ওষুধ দিয়েছিল, কি বলে একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছিল আর ব্লাড টেস্ট দিয়েছিল। আমি অনেকে বলেছিলাম ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, ব্লাড টেস্ট করতে হবে না, কি বলে ইউএসডিও করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। ও লেগেছে কোনো বেকায়দায় হয়তো লেগেছে, তা ঠিক হয়ে যাবে। আর চোখের তলা খুবই বসে গেছিল। এখন কি চোখের তলা বসা, তখন কি চোখের তলা বসা, তোমরা আমার ফার্স্ট কেমন ভিডিওটা দেখেছো, সেই রকম আর কি, মানে চোখের তলা বসা ছিল। তারপরে তো ওই ওষুধ খেলাম, এক সপ্তাহের ওষুধ খেয়ে এটা মে মাস, তো মে মাসে আর কি ওষুধ খাওয়া হলো। ওষুধ খাওয়ার পরে মানে আমি 1 মাস পরে ডাক্তারের কাছে গেছি, মানে আমার ওখান থেকে আর কি এক্সাম হয়েছে কত মার্চে, এপ্রিল আমি কিচ্ছু করিনি, ব্যথা সহ্য করেছি, সবকিছু সহ্য করেছি, তো গায়ে মাখতাম না, কি করব, ওটা খুব খারাপ জিনিস, গায়ে মাখতাম না। 1 মাস পরে আমি ডাক্তারের কাছে গেছি, 1 মাস পরে গিয়েও আমাকে 12টা কেমো নিতে হয়েছে। যাই হোক, তারপরে যাবার পরে তো ওই ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তো কোনো কাজ দিল না আমার ওষুধে। তারপরে যখন ওষুধে কাজ দিল না, 1 সপ্তাহ পরে গিয়ে আমি ব্লাড টেস্ট করলাম, করার পরে তারপর ইউএসডিও করলাম। তো ইউএসডি করার কিছুদিন আগে আর কি এখানটা এই পাশটা আর কি ফুলতে শুরু করেছে, মানে ছোট ছোট ফুলতে শুরু করেছে। ইউএসডি যেদিনকে করতে গেছি সেদিনকে এই পাশে করতে বলেছে ডক্টর, তো করেছে। আমি যে আর কি ছিল তাকে বলছি এই পাশটাও নিও না, এই পাশেও আমার না ছোট ছোট লামস মনে হচ্ছে আছে, যখন আমি হাত দিই এরকম করি তখন না মনে হয় আমার এই পাশেও রয়েছে, এই পাশে তো ছিলই, এই পাশেও রয়েছে, তুমি একটু দেখো না। তো সে দেখেছিল, কিন্তু ডক্টর এক পাশে রেফার করেছিল, এক পাশে তো সে তো করবে না, তাও দেখেছিল আমার রিকোয়েস্টে। তো দেখার পরে আমাকে বলছে এ তো অনেকগুলো লামস। তো আমি বলছি অনেকগুলো লামস, বলছে ছোট ছোট অনেকগুলো লামস রয়েছে, তো মানে সাজেস্ট করবো আর কি তুমি আর কি এফএনএসসি করো, এফএনএসসি করলে বুঝতে পারবে। আমি বলছি কি থেকে হয় এগুলো,
বলছে এগুলো তো অনেক কারণ রয়েছে, আমি তো তোমাকে বলতে পারছি না ইতিমধ্যে কি কি কারণে হতে পারে। তো আমি বললাম আচ্ছা ঠান্ডা লেগে হয়, আমি জিজ্ঞাসা করেছিলাম ঠান্ডা লেগে হয়, বলছে ঠান্ডা লেগে তো হয় না, কিন্তু তাও আমি যেটা সাজেস্ট করছি তুমি একবার এফএনএসসি করিয়ে নেবে, দুপাশ থেকে তোমার আর কি ব্লাড নেবে ওখান থেকে আর কি, যেটা আর কি ওই লামসগুলো থেকে রস নেয়, রস নিয়ে তারপরে টেস্ট করবে, তারপরে বুঝতে পারবে। কারণ 180 খানা না 108 খানা সামথিং আমার মনে নেই, ওই কারণ রয়েছে, তো আমি তোমাকে বলতে পারছি না এখন, তোমাকে ডক্টরই বলবে। তো ভালো, তো তারপর রিপোর্ট নিয়ে যেদিনকে যাওয়ার কথা সেদিনকে যেতে পারিনি, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল বলে। তার 2 দিন না 3 দিন পরে গেছি ডক্টরের কাছে, তো ডক্টর দেখে বলল যে কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো কারণ নেই, টিউমার কিচ্ছু না। তারপর যেহেতু ভয়ের কারণ নেই বলেছে, ঠিক আছে, তারপরে বলেছে একবার এফএনএসসি করে নেবে। তো এফএনএসসি করে নেবে বলেছে যেহেতু, তো মামুনি আমাকে পরের দিনই ইএনটি ডক্টরের কাছে নিয়ে গেছে। কারণ কি বুড়ো বলতে তুতুনের আর কি এখানে টিউমার হয়েছিল, তখন ওকেও সাজেস্ট করেছিল যে এফএনএসসির কথা, তো সেটাই আর কি মামুনির মাথায় খেলেছে। তো সেই অনুযায়ী আমাকে ইএনটি ডক্টরের কাছে নিয়ে গেছে। আর ভাগ্যক্রমে তার পরের দিনই ওনার এখানে বসার ডেট ছিল, বললাম শৌভিক রায় চৌধুরী ওনার নাম, ইএনটি ডক্টর, সত্যি খুবই ভালো ডক্টর। তো সেদিনকে গেছি, যাবার পরে আর ওখানে বসেছি, বসে সেদিনকে যে মারাত্মক যন্ত্রণা শুরু হলো, সে যন্ত্রণা আমি যতক্ষণ না কেমো নিয়েছি সেই দিন অবধি আমার ছিল। সে ওখানে বসে আমি মামুনির কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়েছি, এতটা যন্ত্রণা করছে আমার সেখানে বসে বসে, মানে 2 কাঁধ আমার ফেটে যাচ্ছে মনে হচ্ছে, এত যন্ত্রণা। তারপরে ডক্টর আমাকে ডাকলো, ডক্টর দেখলো, ক্যামেরা ঢোকালো, ডক্টর দেখে বললো আর কি যে ইমিডিয়েট তুমি এফএনএসসি করো, কারণ কি আমার যেটা সন্দেহ হচ্ছে গ্ল্যান্ড টিবি হতে পারে, তো এটা বাড়াবাড়ি হয়ে গেছে, তো তুমি আর কি এফএনএসসিটাই করে নাও। উনি এটাই ভেবেছিল, ক্যান্সারও ভাবেনি উনি। তো এফএনএসসি পরের দিনই আর কি সোনো স্ক্যান লেডিস পার্কে যেটা রয়েছে ওখানে নেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট নেবার পরে আমাকে যেহেতু ইউএসসি গাইডেড এফএনএসসি দিয়েছিল যেহেতু, তো সেই জন্য আমাকে ব্লাড টেস্ট করতে হতো আগে। তো ওখানে আগের দিন গিয়ে, মানে পরের দিন আর কি, যেদিনকে ডক্টর দেখলো তার পরের দিন গেলাম ওখানে আমি তুতুন আর ওই বোন গেছিলাম। ওকে বুড়ো বলি, তো আমি যদি বুড়োও বলি তোমরা ওরটাই ভেবে নিও। আর তারপর ওখানে গিয়ে তো খুবই ভয় লাগছিল, ডক্টর বলেছে টিবি হতে পারে। তো তারপরে তো ওখানে আর কি বসা হলো, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় সারা দিনটাই ওখানে কেটে গেছে আমার। তো সেদিনকে তো আমার এফএনএসসি হলো না। তারপর ওখানে আর কি ওটা বললো যে আগে তোমাকে ব্লাড টেস্ট করতে হবে, তারপরে আর কি এফএনএসসি করতে হবে। তো ব্লাড টেস্ট তখনই করতে হলো, তখনই আর কি 5,000 টাকা দিয়ে ব্লাড টেস্ট করতে হলো। তো 5,000 টাকা দিয়ে ব্লাড টেস্ট করা হলো। তারপরে আমাকে তারপরের দিনই আর কি ডেট দিল, তারপরের দিন। তো বুড়ো আর যেতে পারেনি, ওর কাজ ছিল বলে। আমার বাবা তারপরের দিনই আর কি, আমার মা বাবা দুজনেই চলে এসছে এখানে। মা এখানে বাড়িতে ছিল, বাবা মামুনি আর আমি গেলাম, আর বোন গেছিল। গিয়ে তারপর সেদিনকে এফএনএসসি হলো। এফএনএসসি হবার পরে তো ডাক্তারের সাথে আমি নর্মালি কথা বলতেই থাকি, মানে একটু আমার কথা বলতে ভালো লাগে। কথা বলতে বলতে তো আমার মানে ওখানে এফএনএসসি হয়ে গেছে। এফএনএসসি হয়ে যাওয়ার পর আমাকে বললো যে তুমি গিয়ে একটু বাইরে বসো, যদি কোনো রিয়াকশন হয় তো আমরা আছি। তো সেই জন্য আর কি বসিয়ে রেখেছিল। তো বসেছি, 5টা মিনিট বসেছি। আমার আগে যে মেয়েটা করলো সে ঠিকঠাক বাড়ি চলে গেল, তার কোনো অসুবিধা হলো না। আমি বসেছি আর আমার না মানে কি বলবো, মাথা ঘোরাতে শুরু করেছে, যন্ত্রণা করছে, কি যন্ত্রণা যে করছে আমি বলে বোঝাতে পারবো না। আমি বলছি মামুনিকে আমাকে একটু বাথরুমে নিয়ে চলো, আমি হেঁটে যেতেও পারছি না। কোনো রকম আমাকে ধরে নিয়ে গেল, যেতে পেরেছি সেইটুকু টাইমে। গিয়ে আমি চোখে মুখে জল দিচ্ছি, আমার তো প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, মানে আমার যন্ত্রণা হলে না আমি না সেরকম ভাবে বলতে পারি না, মানে কি বলবো, বললে ধরো কেউ ভয়, মানে সবাই ভয় পাবে, আমি না বলি না, এটা সত্যি কথা। তারপরে আমি চোখে মুখে জল দিচ্ছি, আমার যন্ত্রণা থামছে না। ঘাড়ে বলতে আমার তো এখানে আর কি যেহেতু লাগিয়ে দিয়েছে 2 কাঁধেই,
মানে এই পাশের থেকেও বেশি এই পাশটা আমার এত যন্ত্রণা করছে, যন্ত্রণা মাথায় উঠে গেছে, মাথায় উঠে মাথা ঘোরাতে শুরু করেছে। আমি বসে থাকতে পারছি না, এসি রুমে আমার গা দিয়ে ঘাম পড়ছে, এত যন্ত্রণা করছে। যে ওখানে একটা সিঁড়ি ছিল বাথরুম থেকে বেরিয়ে, আমি মামুনিকে বলছি আমি একটুখানে বসি, আমি ওখানে বসবো বলছি, মামুনি বলছে না তুই এখানে বসবি না। আমাকে ধরে ধরে, আমাকে বোন আর মামুনি ধরে আমাকে ওখানে সিটে নিয়ে এলো, নিয়ে এসে আমার উঠে যাওয়ার মতো আর ক্ষমতা নেই। তারপরে ডক্টরদের বলা হলো, ডক্টররা আমাকে বললো যে ওখানে গিয়ে শো, আমাকে নিয়ে যাওয়া হলো, ওখানে শুয়ে দিল, তারপর ওষুধ দিল, ওষুধ খেয়ে তাও একটু স্বস্তি পেলাম। ওখানে ওই রুমটাতে হাই স্পিডে আর কি এসি চলছিল, তো ওখানটায় গিয়ে একটু স্বস্তি পেলাম আর কি, একটু ভালো লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে আবার রোল ঠোল খেয়ে, কি বলে, গড়িয়াহাটে রোল ঠোল খেয়ে বাড়ি চলে এলাম। তারপরে 2 দিন পরে আর কি, সেই সপ্তাহতেই 2 দিন পরে ডক্টরের ডেট ছিল, ডক্টরের আর কি দেখানোর, ওখানেই ছিল সোনো স্ক্যানিং। আর সেদিনকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো তারপরে গেছি। আমার তো ভয়, বুক ডিপ 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 করছে, আর আমার যদি একটু ভয় পেতাম আমার ভয় ব্যথা শুরু করতো। আর সবাই, আমি প্রথমে ডক্টর ডাকলো, ঢুকলাম, আমি গেছিলাম, বোন গেছিল, মামুনি গেছিল, এক জেঠু গেছিল, আর আমার বাবা গেছিল। তো তারপর ওখানে আমি, বাবা ঢোকেনি, বাবা ওই রুমটায় ঢোকেনি, যাই হোক দুজনের অ্যালাউ ছিল বলে মামুনি ঢুকেছিল আর ওই জেঠু ঢুকেছিল আর আমি ঢুকেছিলাম। তো আমি আর কি সময় মানে প্রথমে গিয়ে আমার রিপোর্ট যা দিয়েছে, ওই এফএনএসসি যে ওই কাঁচের ওপরে যে টেস্ট করে না, ওই টেস্টটা রয়েছে এখনো বোধহয়, হ্যাঁ বোধহয় না, আছে, সরি আছে, এখনো আছে, ওগুলো দেখাচ্ছি আর কি। তো ডক্টর দেখে বলল যে তুমি যাও বাইরে, তো তোমার গার্ডিয়ানদের সাথে আমার একটু কথা আছে। আমি বললাম ঠিক আছে আমি বাইরে যাচ্ছি। আমার তো তখন থেকে বুক টিপ 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 করতে শুরু করে দিয়েছে। তো ভালো কথা, গেলাম। তো আমি বাইরে বসে আছি, ওদেরকে কি বলছে আমি শুনতে পাচ্ছি না, আমার আরো টেনশন হচ্ছে। তো বোনকে তখন থেকে বলে যাচ্ছি কি হয়েছে বলো তো, হ্যাঁ আমাকে কেন বার করে দিল, কিছু একটা হয়েছে বোধহয়। তো বোন বলছে তুই টেনশন করিস না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি তোরও, টেনশন করবি না। আর আমি বোনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছি, মানে আমার টেনশনে আমি বসতেও পারছি না, বোনকে জড়িয়ে ধরে এরকম বোনের বুকের উপর মাথা দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। বাবা ওখানে আর কি বসে রয়েছে, বাবারও তো টেনশন হচ্ছে, যাই হোক আমি তো তার মেয়ে, টেনশন তো হবেই। তারপর তখন বেরোলো, তো মানে মামুনি একটু মুখটা কিরকম একটা কান্না কান্না টাইপের। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি বললো ডক্টর, আমাকে কিছু বলে না। আমি বললাম কি বলেছে বলো, বলছে কই কিছু বলেনি তো। আর যেরকম একটা মানুষ কাঁদলে এরকম ভাঙা ভাঙা স্বর হয়ে যায়, ভাঙা ভাঙা আর কি, সেই স্বর হয়ে গেছে। আমি বলছি কি হয়েছে বলো, তখন কিছু বলছে না। তারপর আমাকে বললো তুই আর বোন এখানে দাঁড়া, আমার বাবাকে নিয়ে গেল, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বললো যে দাদা চলো একটু কথা আছে, গাড়িটা বের করে ওদেরকে তারপরে তুলবো। তখনই আমি কিছু একটা সন্দেহ করেছি। আর আরেকটা কথা, যে যেদিনকে আর কি বলেছে ডক্টর এফএনএসসি করতে, তো আমি না ইউটিউবে সার্চ করেছিলাম যদি গ্ল্যান্ড ফোলে তো কি হয়। তো ওখানে আর কি শুনছিলাম যে এক নয় গ্ল্যান্ড টিবি হবে, নয় আরেক ব্লাড ক্যান্সার হবে। আমার মাইন্ডটাও ওরকম ভাবে আর কি প্রিপেয়ার ছিল, যে আমি শুনে নিয়েছিলাম যে এটা হয়েছে নাহলে এটা হবে, কিছু একটা হয়েছে। যাই হোক এটাই ভেবেছিলাম। আরো কিছু কথা আছে পরে নয় শেয়ার করব, আমার মনের মধ্যে তখন কি চলছিল পরে বলবো নয়। তো তারপরে আমি ওখানে রইলাম, তারপরে ওরা গাড়ি নিয়ে আসলো, তারপরে ওরা ডিসকাস করছিল আর কি, ডক্টর বলে রেফার করেছিল। তো আমার বাবা বলছিল না টাটা মেডিকেলেই দেখানো হবে, যাই হোক যেটুকু আছে সেটুকুই বিক্রি করে নয় আমার মেয়ের চিকিৎসা করব। আর যদি প্রয়োজন পড়ে, যেহেতু ব্লাড ক্যান্সার আমার, তো প্রয়োজন যদি পড়ে, তো যদি ব্লাড চেঞ্জ করতে হয় তো মুম্বাইতে নিয়ে যাওয়া যাবে, মুম্বাই যে টাটা ক্যান্সার আছে, তো এখান থেকে রেফার করে দিলে আরো সুবিধা হবে। মানে তো সেই অনুযায়ী বাবা আমাকে টাটা মেডিকেল দেখাতে শুরু করলো। টাটা মেডিকেল তারপরের দিনই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো, পরের দিনই গেলাম, মানে অনলাইনে আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। তারপরের দিন আর কি যাওয়া হলো, যাওয়া হয়ে ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম পরের দিনই রিনা নায়ারের নাম, তোমরা জানো কিনা জানি না, ওখানকার আর কি ব্লাড ক্যান্সারের মানে কি বলে হেমাটোলজির বড় ডক্টর,
মানে মেন যে ডক্টর সে আর কি আমাকে দেখেছিল, রিনা নায়ার, উনি ফার্স্ট আমাকে দেখেছিল। তারপর আমার মানে সব ডিটেলস নিল, আমার বাবা কত ইনকাম করে এইসব জানলো। সেই অনুযায়ী প্রথমে আর কি প্রাইভেটে নেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট, তাই জন্য আরও তাড়াতাড়ি হয়েছিল। আর বলেছিল যে সেরকম তো আমাদের অবস্থা না, তো আমরা প্রাইভেটে টানতে পারবো না, তাই জন্য আমাকে জেনারেলে রেফার করেছিল, করে দিয়েছে। আমি এখন জেনারেলেই দেখাই। তারপরে ডক্টর দেখলো, আমার বায়োপসি হলো, তারপর আবার পেট সিটি হলো, ফুল বডি স্ক্যান যেটা হলো, তারপর বায়োপসি হলো, চেকআপ হলো, ব্লাড টেস্ট। সেখানেই তো মানে কি বলবো, ফার্স্টে আমাদের প্রচুর টাকা আর কি বেরিয়ে গেছে। প্রথম ট্রিটমেন্টে আর কি প্রথম ধাক্কা তো সামলাতেই হয়েছে। মানে তখন লোন টোন নিয়ে করা হয়েছিল, বাবা লোন নিয়েছিল, সেই লোন নিয়ে করা হয়েছিল, যা প্রসেস চলেছিল সেই। আর আমি প্রথম বোধহয় জুন মাসের, জুন না সরি জুলাই কিছু একটা হবে, যাই হোক জুন কি জুলাই মাস থেকে আমি কেমো নেওয়া শুরু করি। তারপর থেকে আমার ব্যথা কমে, ফোলা কমে। ফার্স্ট কেমোতেই আমার ফোলা কমে যায়নি, আর ফার্স্ট কেমোতেই আমার ব্যথা একদমই কমে যায়নি। এই যা প্রচন্ড পরিমাণে গ্যাস হতো, প্রচন্ড পরিমাণে গ্যাস, সেই গ্যাস আমি না শুতে পারতাম না, বসতে পারতাম না, হেঁটে চলে বেরোতে পারতাম, এতটা গ্যাস হতো। কি করবো আমি বুঝতে পারতাম না। শুলেও ব্যথা করছে, গ্যাসের একটা অস্বস্তি হচ্ছে, বসলেও অস্বস্তি হচ্ছে, হাঁটাহাঁটি করলেও অস্বস্তি হচ্ছে। সে ফল খেলেও গ্যাস হতো, ভাত খেলেও গ্যাস হতো, এতটা গ্যাস হতো না পেট ফুলে যেত, এতটা গ্যাস হতো। আর উপর দিয়ে গ্যাস বেরোলে প্রচন্ড কষ্ট হয়। এই সিমটম ছিল, এইগুলোই ছিল আমার, আর সেরকম ভাবে কিছু ছিল না। আর চোখের তলা বসে গেছিল, শরীর ভেতর ভেতর যে খারাপ করছে আমি বুঝতে পারছিলাম। যে আমার মন বলছিল যে আমার মানে বড়সড় কিছু হচ্ছে। আমার প্রথমে মন আর কি বলেছিল যে মানে বড়সড় আমার কিছু হচ্ছে একটা, এইটুকুই ছিল। আর কি বলবো তোমাদের, আর বাকি যে কথাটা বলবো বললাম সেটা না নেক্সট ভিডিওতে বলবো, তখন আমার মনের মধ্যে কি চলতো। আর কিছু অনেক কথা তোমাদের সাথে বলার আছে, সব কথা তো একটা ভিডিওতে আমি বলতে পারছি না, অনেক বড় অ্যাকচুয়ালি ভিডিওটা হয়ে গেছে, এতেই মধ্যে আরো বড় হয়ে যাবে নয় এই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আরো অনেক কথা শেয়ার করার আছে তোমাদের সাথে, জানানোর আছে, জানা হয়তো তোমাদের জন্য প্রয়োজন, তো জানাবো অবশ্যই। আর এখন কিরকম রয়েছি আমি, তো একটু মাঝে মাঝে শরীরটা খারাপ করে, কি বলবো, এখনো আমার তো পুরোপুরি এখনো ঠিকঠাক হয়নি। আমি ঠিকঠাক হয়নি বলতে সেরকম আগের মতো তো সেই আগের লাইফে আমি এখনো ফিরে আসিনি। মানে কি বলবো, শরীরটা অল্পতেই একটু ক্লান্ত হয়ে যায়, আর ইমিউনিটি পাওয়ার এমনি কম, ঠান্ডা লেগে যায়। আর আরেকটাও যে এই 3 মাস হচ্ছে যে শরীর খারাপের একটু প্রবলেম আমার হচ্ছে, যে এখনো পিরিয়ডসটা বন্ধ রয়েছে, কিন্তু পিরিয়ডসে ক্র্যাম্প হচ্ছে, কিন্তু পিরিয়ডসটা হচ্ছে না। তো নেক্সট আমি কালকে যাব তো ডক্টরের কাছে, যদি কি বলবো শরীর ভালো থাকে আমার, আর যদি টাইম থাকে তাহলে আমি যাব ওখানে ডক্টরের কাছে। আমার আর হাতেও ইনফেকশনগুলো আবার ফিরে এসছে, আবার আমার হাতে ইনফেকশন ফিরে এসছে, এগুলো দেখাতে হবে, যেহেতু আগেরবার আমি দেখাইনি সেরকম ভাবে, তো এবার দেখাতেই হবে, কারণ কেন বারবার হবে এগুলো। আর এই যে এটাও বলতে হবে যে পিরিয়ডসে ক্র্যাম্প হচ্ছে, কিন্তু পিরিয়ডস হচ্ছে না। আমার লাস্ট হয়েছিল ডিসেম্বর মাসে আমার মানে ডিসেম্বর মাসে একবার শেষ হয়েছিল, আবার ডিসেম্বর মাসে শুরুও হয়েছিল, সেটাও জানাতে হবে। আর কালকে তো পেট সিটি রয়েছে, আর একটা কি বলবো শরীরের জার্কিং হবে, ওই কি হয়েছিল সেটা এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো আগের পেট সিটিতে আমার সাথে কি হয়েছিল। তো এইটুকুই ছিল তোমাদের সাথে কথা বলা, আর এইটুকু না অনেক কথা আছে, পুরোটা আমি বলতে পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকখানি এডিট করতে হবে। জানি না আজকে তোমাদের এই ভিডিওটা আপলোড করতে পারবো কি না, চেষ্টা করব আপলোড করার, যদি হয়ে যায় তোমরা আজকে দেখতে পারবে। আর বাকি কথা নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। আর তোমাদের সাথে তো কথা বলতেই থাকবো এখন।
এটুকুই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর আশীর্বাদ করো যাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, আগের লাইফে ফিরে যেতে পারি একদম। আর আশীর্বাদ করো, আশীর্বাদটা পাশে রেখো সবসময়, ভালোবাসাটাও রেখো পাশে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর বেল আইকনটাকে অল করে যেও যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও। আর ভালো লাগলে কমেন্ট করো, তোমাদের মতামত আমাকে জানিও কমেন্টে, আর লাইক করে দিও একটা। ঠিক আছে, তো বাই বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।